আজকের আলোচনাটা একটা বেশ ইন্টারেস্টিং কূটনৈতিক সফরকে কেন্দ্র করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাহরাইনের রাজধানী মানামাতে গিয়েছেন। এখন বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা একটা সাধারণ সফর, কিন্তু আমাদের হাতে থাকা ডন পত্রিকার প্রতিবেদনটা বলছে এর পেছনে আরও বড় কিছু আছে। এটা ঠিক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং একটা হাই স্টেক সেলস পিচ বলা যেতে পারে। একদম। যেখানে পাকিস্তান তার সবচেয়ে বড় সম্পদকে তুলে ধরেছে বিক্রির জন্য। আর সেই সম্পদটা কি? মানুষ। আরও নির্দিষ্ট করে বললে পাকিস্তানের তরুণ প্রজন্ম। আজকের আলোচনায় আমরা এই সফরের গভীরে গিয়ে এটাই বোঝার চেষ্টা করব। পাকিস্তান কিভাবে তার বহু দশকের পুরনো বন্ধুত্বকে পুঁজি করে একটা নতুন অর্থনৈতিক ভবিষ্যতের দিকে এগোতে চাইছে। সম্পর্কটা পুরনো হলেও প্রস্তাবগুলো কিন্তু বেশ নতুন এবং আধুনিক। ঠিক এখানেই আমার মূল কৌতূহল। পাকিস্তান কি আসলেই পারবে তার প্রায় ১৪ কোটি তরুণকে একটা অর্থনৈতিক বিপ্লবের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে, নাকি এটা কেবলই আরেকটি প্রতিশ্রুতি হয়েই থেকে যাবে? চলুন এই সফরের প্রতিটি দিক বিশ্লেষণ করে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক। আলোচনার শুরুতেই একটা ব্যাপার খেয়াল করা যাক। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাহরাইনের ব্যবসায়ী সম্প্রদায়ের সামনে তার বক্তব্য শুরু করেছিলেন খুব ব্যক্তিগত একটা সুর দিয়ে। তিনি বলেছেন, আমি এখানে অতিথি হিসেবে আসিনি, আমি আমার পরিবারের সদস্য, আমাদের বাহরাইনি ভাই বোনদের সাথে দেখা করতে এসেছি। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই কথার কথা, সাধারণ কূটনৈতিক সৌজন্য, নাকি এর কোনো গভীর অর্থ আছে? উপসাগরীয় অঞ্চলের কূটনীতিতে এই ধরনের কথার ওজন কিন্তু অনেক বেশি। দেখুন, পশ্চিমা দেশগুলোতে হয়তো সরাসরি ব্যবসার কথায় চলে যাওয়া যায়, কিন্তু মধ্যপ্রাচ্যে, বিশেষ করে জিসিসিভুক্ত দেশগুলোতে বিলিয়ন ডলারের বিনিয়োগের দরজাটা খোলে ব্যক্তিগত সম্পর্ক আর আস্থা দিয়ে। এই যে ভাই বোন বা পরিবারের সদস্য বলা, এর মাধ্যমে তিনি আসলে একটা বার্তা দিচ্ছেন যে এই সম্পর্কটা শুধু লেনদেনের নয়, এটা বিশ্বাসের। তার মানে এটা অনেকটা যে কোনো বড় কাজের আগে একটা ভিত্তি তৈরি করে নেওয়ার মতো। ঠিক তাই। আগে সম্পর্কের ভিত্তিটা মজবুত করা, তারপর তার উপর অর্থনৈতিক কাঠামোর কথা ভাবা। আচ্ছা। আর এই ভিত্তিটা স্থাপন করার পরেই কিন্তু তিনি আসল কথায় এসেছেন। যখন তিনি বললেন, এখন সময় এসেছে এই চমৎকার সম্পর্ককে অর্থনৈতিক সহযোগিতায় রূপান্তরিত করার, তখন তার কথার প্রভাব অনেক বেড়ে যায়। কারণ ততক্ষণে তিনি শ্রোতাদের মনে একটা আস্থার জায়গা তৈরি করে ফেলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, এতদিন যে সম্পর্ক আবেগের ওপর দাঁড়িয়েছিল, এখন তাকে একটা বাস্তব অর্থনৈতিক রূপ দেওয়ার সময় এসেছে। বেশ, সম্পর্কের ভিত্তিটা তো মজবুত হলো, কিন্তু শুধু আবেগ দিয়ে তো আর বিনিয়োগ আসে না, তাই না? তাদের আসল প্রস্তাবটা কি ছিল? পাকিস্তানের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হিসেবে তারা কি তুলে ধরেছে? তাদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড, আর একই সাথে হয়তো সবচেয়ে বড় ঝুঁকিও বটে, সেটা হলো তাদের জনসংখ্যা। প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেছেন, পাকিস্তানের মোট জনসংখ্যার ৬০% বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। সংখ্যাটা একবার ভাবুন, প্রায় ১৪ কোটি তরুণ। যে কোনো দেশের জন্যই এটা একটা বিশাল ব্যাপার। অবিশ্বাস্য সংখ্যা, কিন্তু এটাকে তো দুইভাবেই দেখা যায়। এই বিশাল তরুণ জনগোষ্ঠী যদি দক্ষ আর কর্মঠ হয়, তাহলে তারা দেশের জন্য আশীর্বাদ, আর যদি তাদের জন্য কাজ না থাকে, তাহলে তো এরাই একটা সামাজিক অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে। পাকিস্তান এটাকে কিভাবে উপস্থাপন করছে? এখানেই সফরের কৌশলগত দিকটা সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে। পাকিস্তান সরকার এই ইয়ুথ বাল্জ বা তরুণ জনসংখ্যার আধিক্যকে বোঝা হিসেবে দেখাচ্ছে না, বরং একটা বিশাল সুযোগ হিসেবে ব্র্যান্ডিং করছে। তারা এটা বলছে না যে আমাদের সস্তা শ্রমিকের জন্য বিনিয়োগ করুন। তাদের বার্তাটা হলো, আমাদের কাছে একদল শিক্ষিত, প্রযুক্তিমনস্ক এবং উচ্চাকাঙ্ক্ষী তরুণ আছে যারা চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত। বা, এটা তো একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত। তার মানে তারা শুধু পোশাক শিল্প বা নির্মাণ খাতের শ্রমিক হিসেবে নিজেদের পরিচয় দিতে চাইছে না, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য প্রযুক্তি, ফিনটেকের মতো আধুনিক খাতে অংশীদার হতে চাইছে। কিন্তু আমার প্রশ্ন হল, এই দাবিটা কতটা বাস্তবসম্মত? পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কি সত্যি এমন লক্ষ লক্ষ তরুণ তৈরি করতে পারছে, যারা এআই বা ফিনটেকের মতো জটিল ক্ষেত্রে অবদান রাখতে পারবে? নাকি এটা কিছুটা উচ্চাকাঙ্ক্ষী বিজ্ঞাপন? আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক, আর বাহরাইনের বিনিয়োগকারীদের মনেও ঠিক এই প্রশ্নটাই আসবে। উত্তরটা হলো, এটা বাস্তবতা আর উচ্চাকাঙ্ক্ষার একটা মিশ্রণ। এটা ঠিক যে পাকিস্তানের সব তরুণ হয়তো এআই বিশেষজ্ঞ নয়,
কিন্তু সরকার দেশজুড়ে বেশ কিছু প্রযুক্তিগত প্রশিক্ষণ কেন্দ্র আর আইটি পার্ক স্থাপন করেছে। তারা বোঝাতে চাইছে যে তাদের কাছে শুধু কাঁচামাল মানে তরুণ প্রজন্মই নেই, বরং সেই কাঁচামালকে সম্পদে পরিণত করার একটা পরিকল্পনাও আছে। তাই তারা যখন কৃষি, আইটি, এআই এবং ফিনটেকের মতো খাতগুলোর কথা বলে, তখন তারা ভবিষ্যতের একটা ছবি আঁকার চেষ্টা করে, যেখানে বাহরাইনের পুঁজি আর পাকিস্তানের মানব সম্পদ একসাথে কাজ করবে আর কি। অর্থাৎ তারা বলছে, আমাদের ওপর বাজি ধরুন, আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছি। কিন্তু শুধু ভালো একটা পিচ দিলেই তো বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়ে না। তারা দেশের ভেতরের পরিবেশ দেখতে চায়, আইন কানুন দেখতে চায়। বিশেষ করে পাকিস্তানের মতো দেশে, যেখানে লাল ফিতার দৌরাত্ম্য বা আমলাতান্ত্রিক জটিলতার কথা তো প্রায়ই শোনা যায়, সেই ভয়টা দূর করার জন্য কি বলা হয়েছে? এই বিষয়টা প্রধানমন্ত্রী তার ভাষণে সরাসরি উল্লেখ করেছেন। তিনি বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেছেন যে তার সরকার কাঠামোগত পরিবর্তন এবং ডিজিটাল আধুনিকীকরণের পথে হাঁটছে। এই শব্দগুলো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য এক ধরনের সংকেত। এর মানে হল সরকার বুঝতে পারছে যে পুরনো ধ্যানধারণা দিয়ে আর চলবে না। তারা বার্তা দিতে চাইছে যে ব্যবসার পরিবেশ সহজ করা হচ্ছে, নিয়মকানুন স্বচ্ছ করা হচ্ছে এবং বেসরকারি খাতকে এগিয়ে যাওয়ার জন্য সব রকম সুযোগ দেওয়া হবে। কিন্তু এই ধরনের প্রতিশ্রুতি তো আগেও অনেকবার দেয়া হয়েছে। বিনিয়োগকারীরা কেন এবার বিশ্বাস করবে? এবার এর সাথে একটা বড় এবং বাস্তবসম্মত পদক্ষেপের কথা জোড়া হয়েছে। আর সেটা হলো উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির সঙ্গে পাকিস্তানের মুক্ত বাণিজ্য চুক্তি, সংক্ষেপে যাকে এফটিএ বলা হয়। প্রধানমন্ত্রী জানিয়েছেন এই চুক্তি প্রায় চূড়ান্ত এবং খুব শীঘ্রই স্বাক্ষরিত হতে চলেছে। এটা শুধু কথার কথা নয়, এটা একটা নীতিগত সিদ্ধান্ত যার প্রভাব হবে সুদূরপ্রসারী। এটা কিভাবে একজন সাধারণ বিনিয়োগকারীকে সাহায্য করবে? অবশ্যই। সহজ ভাষায় বললে একটা এফটিএ হলো দুটি অঞ্চলের মধ্যে ব্যবসা করার জন্য একটা সুপার হাইওয়ে তৈরি করার মতো, যেখানে কোনো টোল ট্যাক্স নেই বা থাকলেও খুব কম। যখন পাকিস্তান এবং জিসিসি-ভুক্ত ৬টি ধনী দেশের মধ্যে এই চুক্তি হবে, তখন পাকিস্তানি পণ্য প্রায় শুল্ক মুক্তভাবে উপসাগরীয় দেশগুলোর বাজারে ঢুকতে পারবে। আবার ওই দেশগুলো থেকেও বিনিয়োগ আর পণ্য আসা অনেক সহজ হয়ে যাবে। এর ফলে ব্যবসার খরচ কমবে, লাভ বাড়বে এবং পুরো প্রক্রিয়াটা অনেক দ্রুত হবে। এটা কিন্তু শুধু পাকিস্তান-বাহরেইন সম্পর্কের বাইরেও একটা বড় ব্যাপার। এটা পুরো উপসাগরীয় অঞ্চলের বাজারের দরজা পাকিস্তানের জন্য খুলে দেওয়ার মতো। তার মানে এটা একটা গেম চেঞ্জার হতে পারে। একদিকে দেশের ভেতরে সংস্কারের প্রতিশ্রুতি, অন্যদিকে পুরো অঞ্চলের সাথে ব্যবসার জন্য একটা আইনি কাঠামো, বেশ শক্তিশালী প্যাকেজ। কিন্তু আমরা তো এখন পর্যন্ত বড় বড় ছবির কথা শুনছি। কোনো নির্দিষ্ট বিষয়ে কি আলোচনা হয়েছে যেখানে বোঝা যায় যে কাজটা আসলেই শুরু হতে চলেছে? হ্যাঁ, হয়েছে। আর সেখানেই এই সফরের গুরুত্বটা আরও বেড়ে যায়। প্রধানমন্ত্রীর মূল আলোচনার পাশাপাশি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাহরাইনের অর্থমন্ত্রীর সঙ্গে একটি আলাদা বৈঠক করেছেন। আর সেই বৈঠকে খুব সুনির্দিষ্ট কিছু বিষয় উঠে এসেছে। যেমন? সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটি হয়েছে ফিনটেক বা আর্থিক প্রযুক্তি নিয়ে। বাহরাইন কিন্তু এই অঞ্চলে ফিনটেক হাব হিসেবে পরিচিত। তাদের ডিজিটাল পেমেন্ট সিস্টেম, অনলাইন ব্যাংকিং এসব স্টার্টআপগুলো খুবই উন্নত। বৈঠকে বাহরাইন প্রস্তাব দিয়েছে যে তারা তাদের এই দক্ষতা পাকিস্তানের ব্যাংকিং খাতের সাথে ভাগ করে নিতে আগ্রহী। এটা তো পাকিস্তানের জন্য একটা বিশাল সুযোগ। পাকিস্তানের ব্যাংকিং খাত এখনও অনেক ক্ষেত্রেই বেশ পুরনো ধাঁচের, বিপুল সংখ্যক মানুষের কাছে তো ব্যাংকিং পরিষেবাই পৌঁছায় না। ঠিক তাই। ভাবুন একবার, বাহরাইনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যদি পাকিস্তানের লক্ষ লক্ষ মানুষকে মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল ঋণের আওতায় আনা যায়, তাহলে দেশটির অর্থনীতিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে। আর এটা যে শুধু একটা আলোচনার পর্যায়েই থেমে নেই, তার প্রমাণও আছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক একসাথে কাজ করবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির জন্য একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হবে। যখন কোনো বৈঠকে একটি রোডম্যাপ তৈরির জন্য টিম গঠন করা হয়, তখন বুঝতে হবে যে আলোচনাটি আর প্রাথমিক পর্যায়ে নেই, বরং বাস্তবায়নের দিকে এগোচ্ছে। তার মানে একদিকে প্রধানমন্ত্রী বড় স্বপ্নটা দেখাচ্ছেন, আর অন্যদিকে তার মন্ত্রীরা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার খুঁটিনাটি কাজগুলো সারছেন। এটা একটা সমন্বিত প্রচেষ্টা মনে হচ্ছে। একদম। বড় ঘোষণার পাশাপাশি যখন ছোট ছোট কিন্তু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়, তখনই আন্তর্জাতিক মহল বিষয়টাকে গুরুত্বের সাথে নেয়।
এইসব অর্থনৈতিক ও প্রযুক্তিগত আলোচনার মাঝে প্রধানমন্ত্রী কিন্তু মানবিক দিকটাও ভুলে যাননি। তিনি তার ভাষণে বাহরাইনে বসবাসকারী পাকিস্তানি প্রবাসীদের ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তাদের পাকিস্তানের মহান দূত বলেও অভিহিত করেছেন। এই কথার কি কোনো বিশেষ তাৎপর্য আছে? এর আসলে দুটো তাৎপর্য আছে। প্রথমটা হলো কূটনৈতিক সৌজন্য। বাহরাইন সরকার যে পাকিস্তানি কর্মীদের সেদেশে কাজ করার এবং ভালোভাবে থাকার সুযোগ দিয়েছে, তার জন্য এটা এক ধরনের ধন্যবাদ জ্ঞাপন। এটা দুই দেশের মধ্যেকার সুসম্পর্ককে আরও মজবুত করে। আর দ্বিতীয় তাৎপর্যটা কি? দ্বিতীয় তাৎপর্যটা আরও গভীর এবং অর্থনৈতিক। প্রধানমন্ত্রী যখন উল্লেখ করেন যে গত অর্থবছরে বাহরাইন থেকে প্রবাসীরা $484 মিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন, তখন এই সম্পর্কটা আর শুধু আবেগের বা বন্ধুত্বের থাকে না। এটা একটা নক্কর অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে যায়। এই বিপুল পরিমাণ অর্থ পাকিস্তানের অর্থনীতিতে সরাসরি অবদান রাখছে। এই তথ্যটা দিয়ে তিনি আসলে বাহরাইনের বিনিয়োগকারীদের বোঝাতে চেয়েছেন যে দুই দেশের অর্থনীতি ইতিমধ্যেই একে অপরের সাথে জড়িয়ে আছে। নতুন বিনিয়োগ হবে সেই সম্পর্কেরই একটি স্বাভাবিক বিস্তার। চমৎকার বিশ্লেষণ। অর্থাৎ একদিকে যেমন ভবিষ্যতের বিনিয়োগের জন্য আবেদন করা হচ্ছে, তেমনি বর্তমানে যে শক্তিশালী অর্থনৈতিক সংযোগটা চালু আছে তাকেও স্বীকৃতি দেওয়া হচ্ছে। এটা একটা খুবই ভারসাম্যপূর্ণ কূটনীতিক কৌশল। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা গুটিয়ে আনি, কি দাঁড়ায়? এই সফর থেকে এটা স্পষ্ট যে পাকিস্তান তার পুরনো বন্ধুত্ব এবং তরুণ জনসংখ্যাকে পুঁজি করে একটা নতুন অর্থনৈতিক পথের সন্ধানে নেমেছে। তারা বাহরাইনের পুঁজি এবং প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগাতে চায়, বিশেষ করে আইটি, এআই এবং ফিনটেকের মতো আধুনিক খাতগুলোতে, যেখানে তাদের মূল শক্তি হল তরুণ প্রজন্ম। এবং এটা কাগজে কলমে একটা পারস্পরিক সুবিধার প্রস্তাব। পাকিস্তান দিচ্ছে তার বিশাল বাজার এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে ওঠা মানব সম্পদ, আর বাহরাইন দিচ্ছে পুঁজি, প্রযুক্তি এবং আর্থিক খাতের আধুনিক ব্যবস্থাপনা। তবে আমাদের মাথায় রাখতে হবে, এই ধরনের উচ্চ পর্যায়ের আলোচনার সাফল্য নির্ভর করে প্রতিশ্রুতিগুলোকে বাস্তব প্রকল্পের রূপান্তর করার ক্ষমতার উপর। টিম গঠন বা রোডম্যাপ তৈরির কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু আসল পরীক্ষাটা হবে সেগুলো কতটা দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয় তার উপর। একদম। এই আলোচনা আমাদের একটা পরিষ্কার চিত্র দিয়েছে, কিন্তু এখানে একটা বিষয় নিয়ে ভাবার অবকাশ থেকেই যায়। আমরা পুরো সফরটিকে পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে দেখলাম, যেখানে দেশের তরুণ জনসংখ্যাকে একটা বিশাল সুযোগ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু মুদ্রার তো অপর পিঠও থাকে, তাই না? চলুন এক মুহূর্তের জন্য আমরা বাহরাইনের একজন বিনিয়োগকারীর জুতোয় পা গলিয়ে ভাবি। তাদের দৃষ্টিকোণ থেকে এমন একটি দেশে বিনিয়োগের ঝুঁকি আর সম্ভাবনাগুলো কি হতে পারে? একটা বিশাল তরুণ জনগোষ্ঠী যে বিপুল সম্ভাবনা তৈরি করে সেটা তো ঠিক, কিন্তু তার সাথে ওই অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক স্থিতিশীলতার অভাব এবং ঘন ঘন নীতি পরিবর্তনের যে ইতিহাস, সেই চ্যালেঞ্জগুলোকে তারা কিভাবে বিবেচনা করবে? এই তরুণরাই যদি সঠিক দিশা না পায়, তাহলে তো এরাই আবার অস্থিরতার কারণ হতে পারে। এই ঝুঁকি আর সম্ভাবনার হিসাবটা বেশ জটিল, আর এই জটিল হিসাবের উত্তরই হয়তো নির্ধারণ করে দেবে পাকিস্তানের ভবিষ্যৎ অর্থনৈতিক গতিপথ। এই প্রশ্নটি হয়তো আমাদের ভবিষ্যতের কোনো আলোচনার জন্য তোলা রইল।